প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা চলে এসেছি রিজিওনাল জিওগ্রাফির অন্য আরেকটা অংশ নিয়ে। অংশটার নাম হলো আঞ্চলিকীকরণ বা রিজিওনালাইজেশন। ঠিক আছে? আচ্ছা, আগে আমরা জানার চেষ্টা করব যে রিজিওনালাইজেশন কি বা আঞ্চলিকীকরণ কি, এবং আজকে এর বিভিন্ন রকম পদ্ধতি হয়। শুধু একটা পদ্ধতি নিয়েই কথা বলবো, সেটা হচ্ছে বাহ্যিক অঞ্চলের রিজিওনালাইজেশন। ঠিক আছে? বাহ্যিক অঞ্চল বা ফর্মাল রিজিয়নের রিজিওনালাইজেশন নিয়ে আজকে আমরা শুধুমাত্র কথা বলবো। তো আগে জানার চেষ্টা করব আঞ্চলিকীকরণ বা রিজিওনালাইজেশন কি। দেখো, আমরা যখন অঞ্চলের শ্রেণীবিভাগ সম্পর্কে পড়েছিলাম, সেখানে আমরা জেনেছিলাম যে অঞ্চলের শ্রেণীবিভাগ করা হয় কেন না, কোনো একটা অঞ্চলের সমস্যাগুলো জানার জন্য বা কি প্রকৃতির অঞ্চল জেনে নিয়ে তার কি করে উন্নয়ন ঘটানো যায় তার জন্য। তো আঞ্চলিকীকরণ করব কেন? আঞ্চলিকীকরণ করব একটাই কারণে, যেটা হচ্ছে একটা অঞ্চল থেকে অন্য একটা অঞ্চলকে আলাদা করতে। ধরো এখানে দুটো অঞ্চল আছে, ধরো এখানে একটা অঞ্চল, আর ধরো এখানে আরেকটা অঞ্চল আছে। এই অঞ্চলটার নাম ধরো আমি দিলাম নাম্বার 1 অঞ্চল, আর এখানে নাম্বার ধরো দিন নাম্বার 2 অঞ্চল। দুটো অঞ্চল। আচ্ছা, দুটো অঞ্চলের মধ্যে কি কি তফাৎ আছে, কি কি পার্থক্য আছে, দুটো অঞ্চল কি করে একসাথে যাতে না হয়, কিভাবে আলাদা করতে পারি। কারণ একটা স্থানকে আমি যত ছোট ছোট অঞ্চলে ভাগ করব, তত সেই মানে পুরো অঞ্চলটা সম্পর্কে আমি ডিটেল বা পুঙ্খানুপুঙ্খ তথ্য পাবো, এবং যত পুঙ্খানুপুঙ্খ গভীর তথ্য পাবো, তত সেই অঞ্চলটাকে উন্নয়ন করা বা তত সেই অঞ্চলের সমস্যার সমাধান করা দ্রুত হয়, বা তার সম্পর্কে ডিটেল জানাটা তত সম্ভব হয়। তো ধরো এখানে দুটো অঞ্চল আছে, একটা A1 অঞ্চল আর একটা ধরো নাম্বার 2 অঞ্চল। এই দুটো অঞ্চলকে আমি আলাদা করব ধরো কিসের ভিত্তিতে? মাঝখানে ধরো আমি একটা বাউন্ডারি বা একটা ফ্রন্টিয়ার আঁকার চেষ্টা করব। কিসের ভিত্তিতে? ডিমার্কেট করা, যেটাকে আমরা বলি আলাদা করা, একটা থেকে অন্যটাকে আলাদা করব, ডিমার্কেশন যে করব কিসের ভিত্তিতে, সেটাই হচ্ছে রিজিওনালাইজেশন। তাহলে আঞ্চলিকীকরণ বা রিজিওনালাইজেশন হচ্ছে যে একটা অঞ্চল থেকে অন্য অঞ্চলকে যে আমি আলাদা করব, বা একটা বাউন্ডারি আঁকবো বা একটা ফ্রন্টিয়ার আঁকবো কোন কোন জিনিসের ভিত্তিতে, বা একটা অঞ্চলকে অন্য অঞ্চলকে ডিমার্কেট করাকে আমরা বলি রিজিওনালাইজেশন বা আঞ্চলিকীকরণ। ঠিক আছে? আচ্ছা, অঞ্চল যখন আমরা পড়েছিলাম, মূলত আমরা অঞ্চলের অনেক রকম শ্রেণীবিভাগ দেখেছি, কিন্তু প্রধানত তিনটে আমরা ভাগ দেখেছি। কি কি ভাগ দেখেছিলাম? একটাকে, যেটাকে আমরা বলি হচ্ছে, একটা হচ্ছে আমাদের বাহ্যিক অঞ্চল, আমি ইংলিশে লিখছি। একটা হচ্ছে আমাদের যেটাকে ফর্মাল রিজিয়ন আমরা বলি, বা যেটাকে আমরা বাহ্যিক অঞ্চল বলি, এটা 1 নম্বর ছিল। 2 নম্বর কি ছিল? ক্রিয়ামূলক অঞ্চল বা ফাংশনাল অঞ্চল। এই ফাংশনাল অঞ্চলকে আমরা আবার কি বলি? নোডাল অঞ্চলও বলি, তাই না? আর 3 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে প্ল্যানিং রিজিয়নও আমরা এটাকে বলতে পারি, অনেক সময় আমরা প্রোগ্রামিং অঞ্চলও বলি। তো প্ল্যানিং অঞ্চলে যদি আমি বলি, তাহলে এই তিনটে হচ্ছে মেন অঞ্চল। তা আজকে আমরা প্রধানত দেখব এই বাহ্যিক অঞ্চলের আঞ্চলিকরণ। তিন প্রকার অঞ্চলেরই কিন্তু আঞ্চলিকরণ হয়, তার মধ্যে বেশি হয় তোমার এই দুটো, যেটা হচ্ছে ফর্মাল আর ফাংশনাল। এই দুটোকে নিয়ে মেনলি আলোচনা হয়। তো এই ফর্মাল আর ফাংশনাল অঞ্চলকে কিভাবে আঞ্চলিকীকরণ করব, অর্থাৎ অনেক রকম তো ফর্মাল অঞ্চল হয়, অনেক রকম বাহ্যিক অঞ্চল হয়। বাহ্যিক অঞ্চল সম্পর্কে যখন আমরা পড়েছিলাম, তখন সে সম্বন্ধে আমরা জেনেছি যে বাহ্যিক অঞ্চল কি, বাহ্যিক অঞ্চলকে কেন গুরুত্ব দেওয়া হয়, বা কি কি ভিত্তিতে বাহ্যিক অঞ্চল হয়, সে সম্বন্ধে আমরা পড়েছি। তো বাহ্যিক অঞ্চল কিভাবে একটা বাহ্যিক অঞ্চল থেকে অন্য বাহ্যিক অঞ্চলকে আমরা চিনব, সেটার জন্যই আমরা আজকে জানবো বাহ্যিক অঞ্চলের আঞ্চলিকীকরণ। ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদের আরও আরেকবার জানিয়ে দিই যে বাহ্যিক অঞ্চল কি। যদি তোমরা আগের ভিডিও না দেখে থাকো, একবার দেখে নিও। যদি না দেখো, একবার দেখো, রিকোয়েস্ট রইল। আর আমি তাছাড়া একবার বলে দিচ্ছি, বাহ্যিক অঞ্চলকে আমরা বলতে পারি হোমোজিনিয়াস অঞ্চল। ঠিক আছে? এটাকে আমরা হোমোজিনিয়াস অঞ্চলও বলতে পারি। হোমোজিনিয়াস মানে সমবৈশিষ্ট্য, একরকম বৈশিষ্ট্য। ধরো পাহাড়ি অঞ্চল, একই রকম পর্বত, বা মালভূমি অঞ্চল, পুরোই মালভূমি অঞ্চল, বা ধরো একটা বিশেষ স্বাভাবিক উদ্ভিদের ভিত্তিতে আমি ভাগ করলাম, ধরো এটা এভারগ্রিন ফরেস্টের অঞ্চল, এটা ধরো তোমার ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। তাহলে এইগুলো এক একটা বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে আমি একটা একটা সেপারেট, মানে যেখানে একই রকম বৈশিষ্ট্য রয়েছে, সেই সমবৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চলগুলোকে আমরা বাহ্যিক অঞ্চল বলি। এবার এই বাহ্যিক অঞ্চল বলতে গিয়ে আমি ধরো তোমাকে আমি দুটো অংশকে ভাগ করতে পারি বাহ্যিক অঞ্চলের। একটা ধরো তোমার হতে পারে ন্যাচারাল, এগুলো আমরা পড়েছি। একটা ন্যাচারাল হতে পারে,
আরেকটা কি হতে পারে না ম্যানমেড হতে পারে। যেমন ধরো ন্যাচারালের এক্সাম্পল আমি এতগুলো এইমাত্র দিলাম, যে তোমার ধরো ম্যানগ্রোভ অরণ্য, তারপর ধরো তোমার পার্বত্য অরণ্য বা তোমার মরুভূমি অরণ্য, যাই হোক না কেন। কিন্তু ম্যানমেডের উদাহরণ কী হতে পারে? যেমন ধরো তোমার কালচারাল অঞ্চল, কোনো একটা সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চল, যেমন আমি পড়েছিলাম পাকিস্তানের এক্সাম্পল দিয়েছিলাম। তারপর তোমার একটা বিশেষ ভাষা ভিত্তিক অঞ্চল, যেমন আমাদের ভারতের প্রত্যেকটা রাজ্য কিন্তু বিশেষ ভাষা ভিত্তিক রাজ্য। তাহলে এগুলো কিন্তু মানুষ তৈরি করেছে, কিন্তু এগুলো কিন্তু আমি কিন্তু আবার ফর্মাল অঞ্চলে বলতে পারি, কারণ এখানে একই রকম ভাষা রয়েছে পুরো। যেমন ধরো পশ্চিমবঙ্গ, পুরো পশ্চিমবঙ্গে একই রকম ভাষা, অবশ্যই অন্যান্য ভাষার মানুষ আছে, কিন্তু বেশিরভাগ মানুষ কৃষি কথা বলে বাংলায়। তাহলে এটাও এক রকমের তোমার হোমোজিনিয়াস অঞ্চল আমরা বলতে পারি। তাহলে দুরকমই ভাষা হতে পারে, ধর্ম হতে পারে, সংস্কৃতি হতে পারে, এগুলো বিভিন্ন রকম ভিত্তিতে কিন্তু আমরা বাহ্যিক অঞ্চলকে ভাগ করে থাকি। তাহলে একটা ভাষাভিত্তিক অঞ্চলের সাথে ধরো আরেকটা ভাষাভিত্তিক অঞ্চলকে আমি কিভাবে আলাদা করব, সেটা কিন্তু আমরা জানবো এই রিজিওনালাইজেশন অফ ফর্মাল রিজিয়নের মাধ্যমে। তো এই ফর্মাল রিজিয়ন বা বাহ্যিক অঞ্চলের আঞ্চলিকীকরণ মূলত দুটি পদ্ধতির মাধ্যমে আমরা দেখতে পাই। কি কি দুটো পদ্ধতি? একটা হচ্ছে ওজন সূচক সংখ্যা পদ্ধতি, যেটাকে আমরা বলি ওয়েটেড ইন্ডেক্স নাম্বার মেথড। ঠিক আছে, আমি একবার স্ক্রিনে লিখে দিচ্ছি, তোমরা কিন্তু খাতায় ইংলিশ টার্মগুলো অবশ্যই লিখো, কারণ তোমাদের পরীক্ষায় কোশ্চেন ইংলিশে হয়। তো ইংলিশ টার্মগুলো জানতে কিন্তু হবেই, খুব ইম্পর্টেন্ট। ওয়েটেড ইন্ডেক্স weighted index number মেথড। আমার কাছে যেহেতু টাচ পেন নেই, আমি হাত দিয়ে লিখছি, সেজন্য একটু হ্যান্ডরাইটিংটা খারাপ হচ্ছে, তার জন্য ক্ষমা চাইলাম। ওয়েটেড ইন্ডেক্স নাম্বার মেথড, এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হচ্ছে ফ্যাক্টর বিশ্লেষক পদ্ধতি, যেটাকে আমরা বলতে পারি ফ্যাক্টর অ্যানালিসিস মেথড। ফ্যাক্টর অ্যানালিসিস অনেক কিছুর হয় স্ট্যাটিস্টিক্সের, কিন্তু রিজনালাইজেশনেরও হয় ফ্যাক্টর অ্যানালিসিস মেথড। ঠিক আছে, এই দুটো মেথডে আমরা মূলত ফর্মাল রিজিয়নকে ভাগ করতে পারি, বা রিজিওনালাইজেশন, অ্যাকচুয়ালি এটা ক্লাসিফিকেশন নয়, ডিমার্কেশন এটা। তো দুটো পদ্ধতিতে আমরা ডিমার্কেট করতে পারি। একটা হচ্ছে কি ওজন সূচক সংখ্যা পদ্ধতি, যেটাকে আমরা বলি ইন্ডেক্স ওয়েটেড ইন্ডেক্স নাম্বার মেথড, আর একটা হচ্ছে ফ্যাক্টর অ্যানালিসিস মেথড। এই দুটো পদ্ধতি। ঠিক আছে, তো ওজন সূচক সংখ্যা যে পদ্ধতি রয়েছে তার আবার তিনটে ভাগ রয়েছে। কি কি? একটা হচ্ছে ফিক্সড ইন্ডেক্স, যেটাকে আমরা বলছি স্থায়ী সূচক, একটা ভ্যারিয়েবল ইন্ডেক্স বা পরিবর্তনশীল সূচক, আর একটা হচ্ছে ক্লাস্টার ইন্ডেক্স বা গুচ্ছ সূচক। তিনটে ভাগ আছে। ঠিক আছে, এত ডিটেল রকমভাবে খুব কম জায়গাতেই এরকম আলোচনা পাবে। তো আমি জাস্ট এখানে পয়েন্টগুলো, মেন পয়েন্টগুলো লিখেছি। আমি পড়ানোর সময়, বোঝানোর সময় কিন্তু আমি আলোচনা করছি, তোমরা মেন পয়েন্টগুলো খাতায় লিখে নেবে। দেখো, প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ওজন সূচক সংখ্যা পদ্ধতি বা ওয়েটেড ইন্ডেক্স নাম্বার মেথড। দেখো, তোমাদের রিজনাল প্ল্যানিংয়ে তোমরা যদি প্র্যাকটিক্যালের কাজগুলো করে থাকো, সেখানে তোমরা নিশ্চয়ই দেখেছো কম্পোজিট ইন্ডেক্স, সিঙ্গেল ইন্ডেক্স, এগুলো প্র্যাকটিক্যালে করেছো। তো আমরা ওয়েট, অ্যাকচুয়ালি কম্পোজিট হোক বা তোমার সিঙ্গেল হোক, সেটা তোমরা ওয়েট দিচ্ছি। ওয়েট মানে কি, বিভিন্ন রকম তোমার কাছে অ্যাট্রিবিউটসগুলো থাকে। ধরো তোমার লেবার, বা তোমার ধরো লিটারেসি, এমপ্লয়মেন্ট, এইগুলো নানা রকমের তোমার কাছে এই জিনিসও থাকছে। তো তার মধ্যে দিয়ে তোমাকে যার যতটা গুরুত্ব, তাকে আমরা ততটা ওয়েট দিই। যেমন ধরো আমাদের যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলোকে আমরা সবার আগে রাখি, কারণ এগুলো আমাদের জীবনের বেসিক জিনিস, সব থেকে প্রয়োজনীয় জিনিস। ঠিক সেরকমই, তাহলে এগুলোকে আমরা ওয়েট দিলে সবার আগে রাখবো। তো সেক্ষেত্রে যার যেরকম গুরুত্ব, সেই অনুযায়ী তাকে আমরা একটা ওয়েট দিই, বা একটা বিশেষ একটা গুরুত্ব দিয়ে থাকি। তো এটাকে ওজন সূচক সংখ্যা পদ্ধতি বলে। এবারে এখানে এটা ফর্মাল রিজনের সাথে কিভাবে যুক্ত হলো? দেখো, ফর্মাল রিজনের সাথে এটা কিভাবে লিঙ্কড রয়েছে সেটা আমাদের জানতে হবে। ফর্মাল রিজন, ধরো ফর্মাল রিজন বা বাহ্যিক অঞ্চল, এখানে আমরা কি কি জিনিস দেখি? যেমন ধরো আমরা রিলিফ দেখতে পারি। ঠিক আছে, আমরা রিলিফ দেখতে পারি। ধরো আমি রিলিফ দেখলাম, আমার ধরো রিলিফ রয়েছে, আর একটা ধরো আমার রয়েছে রিভার বা ওয়াটার বডি, আমি রিভার লিখছি। তাহলে এদের মধ্যে যদি আমি ধরো গুরুত্ব দিই দুটোকে, কাকে আমি বেশি ওয়েট দেবো, কাকে আমি কম ওয়েট দেবো।
কেউ তোমার মনে হতে পারে যে রিলিফের থেকেও আমার বেশি ইম্পর্টেন্ট নদী, তাহলে নদীকে আমি 1 নম্বর ওয়েট দিলাম, গুরুত্ব অনুযায়ী র্যাঙ্ক দিলাম, আর রিলিফকে আমি 2 নম্বর র্যাঙ্ক দিলাম। আবার আমি মনে করতে পারি কি যে না, রিলিফ না থাকলে নদী থাকতো না, তাহলে রিলিফকে আমি 1 নম্বর র্যাঙ্ক দেবো। দাঁড়াও, কালিটা পরিষ্কার নয়। আচ্ছা, আমি রিলিফকে 1 নম্বর র্যাঙ্ক দিলাম, আর রিভারকে আমি 2 নম্বর র্যাঙ্ক দিলাম। তো ইম্পর্টেন্স অনুযায়ী আমি এক একজনকে এক এক রকমের ওজন দিচ্ছি, বা আমি পার্সেন্টেজও দিতে পারি। আমি কি দুটোকে যদি পার্সেন্টেজ এখন ভাগ করি, ধরো রিলিফকে আমি পার্সেন্টেজ হিসেবে গুরুত্ব দিলাম ধরো 60%, এইভাবে আমি গুরুত্ব দিতে পারি। আর রিভারকে ধরো আমি গুরুত্ব দিলাম 40%। তাহলে পার্সেন্টেজ অনুযায়ী এবার তোমরা করেছো প্র্যাকটিক্যালি, আমি তাও বলে দিচ্ছি। গুরুত্ব দিচ্ছি বিভিন্ন রকম যে বৈশিষ্ট্যগুলো রয়েছে। ধরো আরও পরিষ্কার করে বলি, বাহ্যিক অঞ্চলে ধরো একটা অঞ্চল রয়েছে তোমার ভাষা ভিত্তিক অঞ্চল, ঠিক আছে, একটা ল্যাঙ্গুয়েজ ভিত্তিক অঞ্চল রয়েছে। আর একটা ধরো তোমার রয়েছে কি বলবো, একটা ধরো তোমার ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন রয়েছে, ঠিক আছে। আর একটা তোমার ধরো রয়েছে এগ্রিকালচারাল অঞ্চল, এগ্রিকালচারাল রিজিয়ন ধরো রয়েছে। 3টে রিজিয়ন রয়েছে। এবার তোমাকে যদি আমি বলি তুমি ওয়েট দাও, এদের মধ্যে কে কার গুরুত্ব সব থেকে বেশি হতে পারে। তো সেক্ষেত্রে ধরো আমার মনে হলো যে আমাদের অর্থনীতির মূল ধারক ও বাহক এগ্রিকালচার, আমাদের ভারতের এগ্রিকালচার হলেও যে কোনো দেশের অর্থনীতির উন্নয়নের প্রথম সারিতে আসে কিন্তু ইন্ডাস্ট্রি। আমি একে 1 নম্বর র্যাঙ্ক দিলাম, এগ্রিকালচারকে 2 নম্বর দিলাম, নাহলে আমাদের অর্থনীতি চলবে না। ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু এদের থেকে কম ইম্পর্টেন্ট, তাহলে আমি 3 নম্বর র্যাঙ্ক দিলাম। তাহলে 3 রকম ওয়েট দিলাম। তাহলে এক একটা হোমোজিনিয়াস রিজিয়নকে তাদের গুরুত্ব অনুযায়ী আমি ওজন দিচ্ছি, বা তাদেরকে আমি ওয়েট দিচ্ছি, মানে তাদেরকে আমি ইম্পর্টেন্স দিচ্ছি। এইরকমভাবে আমি র্যাঙ্ক করে বা ইম্পর্টেন্স দিয়ে আমি ডিমার্কেট করতে পারি যে এটার থেকে এইভাবে আলাদা, এভাবে তাদেরকে আমি আলাদা আলাদা অঞ্চলে ভাগ করতে পারি, ঠিক আছে। তা মূল উদ্দেশ্য হচ্ছে আমার ডিমার্কেশন, তাদেরকে আমি র্যাঙ্ক দিই আর পার্সেন্টেজ দিয়েও যা খুশিভাবে ওয়েট দিই না কেন, ঠিক আছে। আচ্ছা, এবার এই ওয়েট দেওয়াটা 3টে বিষয়ের উপর ডিপেন্ড করে। কি কি? স্থায়ী সূচক, পরিবর্তনশীল সূচক, আর একটা হচ্ছে গুচ্ছ সূচক। স্থায়ী সূচক বা ফিক্সড যে ইন্ডেক্স রয়েছে সেখানে অনেক রকমের কমন ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, মানে সাধারণ কিছু বিষয় নিয়ে কথা বলে। কোনো যেমন ধরো সাধারণ বিষয় নিয়ে কথা বলে মানে কি বলতে চাইছে, ধরো এটা একটা অঞ্চল, ঠিক আছে, এটা একটা অঞ্চল, আবার ধরো এটা একটা ফর্মাল রিজিয়ন, আর ধরো এর পাশে আর একটা ফর্মাল রিজিয়ন রয়েছে, ঠিক আছে। ধরো এটা A নাম্বার ফর্মাল রিজিয়ন, এটা হচ্ছে B ফর্মাল রিজিয়ন, দুটো অঞ্চলের নাম এটা, বা বাহ্যিক অঞ্চল। এদের মধ্যে ধরো এখানেও কিছু মানুষ বাস করে, আবার এখানেও কিন্তু কিছু মানুষ বাস করে। এদেরও ধরো কিছু পেশা আছে, আমি অকুপেশনের কথা আসলাম, এই অঞ্চলের মানুষও কিন্তু অকুপেশন আছে। তাহলে কমন বৈশিষ্ট্য নিয়ে নিলাম যেটা দুদিকেই অ্যাভেলেবেল, অকুপেশন একটা বৈশিষ্ট্য নিলাম যেটা দুদিকেই পাওয়া যায়। আবার ধরো আমি মানুষের অকুপেশন ছাড়া আরও কি হতে পারে, ধরো এডুকেশন, এখানকার মানুষেরও তোমার ধরো আমি লিটারেসি ধরছি, এখানে মানুষ ধরো কতটা শিক্ষিত, এই B অঞ্চলের মানুষ কতটা শিক্ষিত। এই শিক্ষার ভিত্তিতে আমি ধরো অঞ্চলকে ডিমার্কেট করার চেষ্টা করলাম, আলাদা করার চেষ্টা করলাম, বাউন্ডারি টানার চেষ্টা করলাম। তাহলে এইটা হচ্ছে তোমার এই যে স্থায়ী, একটা স্থায়ী বৈশিষ্ট্য, একটা কমন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, যেটা দুটো অঞ্চলের মধ্যেই সাধারণ, সেটার উপর ভিত্তি করে আমি অঞ্চলকে ওয়েট দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, এবং বাহ্যিক অঞ্চল নির্ণয় করার চেষ্টা করব। আচ্ছা, এটা হলো স্থায়ী সূচক। পরিবর্তনশীল সূচক বা যেটা তোমার ভ্যারিয়েবল, সেটা আমি কি করে বুঝবো? আচ্ছা, এখানে কি করে আমি তোমাকে সেখানে আমি গুরুত্ব দেবো বা আমি তাকে ওয়েট দেবো। ধরো এবার আলাদা আলাদা, একই রকম নয়। আলাদা আলাদা মানে কি বলতে চাইছি? আলাদা আলাদা মানে বলতে চাইছি এই রকম যে ধরো আবার এটা একটা অঞ্চল, আবার ধরো এইটাও আর একটা অঞ্চল, ঠিক আছে। এর নাম আমি আবার ধরো A দিলাম, এর নাম আমি আবার ধরো B দিলাম। এখানে ধরো তোমার A অঞ্চলে ধরো খুব ভালো চাল উৎপন্ন, চাল, আচ্ছা আমি চালই ধরছি, এখানে ধরো তোমার খুব ভালো রাইস উৎপন্ন হয়। আচ্ছা, এই B অঞ্চলে ধরো তোমার খুব ভালো গম উৎপন্ন হয়, হুইট আমরা তোমার বলি না, গম বলয়, তোমার ধরো US এর গম বলয় রয়েছে প্রেরি অঞ্চলে, বা আমাদের পাঞ্জাব হরিয়ানার যে গম, পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশের যে গম বলয়, এটাকে নিয়েও কিন্তু আমি একটা অঞ্চল হিসেবে ভাগ করতে পারি। তো তাহলে এ রাইস ভালো উৎপাদন করে, গম ভালো উৎপাদন করে, দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস, ঠিক আছে, দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস এবং কমন নয়। দুজনের এই দুটো অঞ্চলের মধ্যে এই দুটো কমন নয়। এ অঞ্চল ধর আমি যদি এরকম করতাম, এর রাইস আর বির রাইস দুটোকে কম্পেয়ার করতে গেলাম, সেটা আলাদা হলো, সেটা কিন্তু তোমার স্থায়ীর মধ্যে চলে আসলো। কিন্তু পরিবর্তন মানে
দুটো আলাদা আলাদা ফ্যাক্টর, দুটো আলাদা আলাদা বিষয় নিয়ে আমি কাজ করছি, এর রাইস, বি এর হুইট। কিন্তু একটা জিনিস মাথায় রাখো, দুজনে আলাদা কিন্তু দুজনকে কম্পেয়ার করা যায়, কারণ দুজনেই কৃষির সাথে যুক্ত, দুজনেই কৃষির বিষয়। অন্য অন্য এমন কোনো অবান্তর বিষয় নয় যে গমের সাথে ধানের আমি কোনো তুলনাই করতে পারলাম না, কোনো তুলনাই হয় না, এমন কোনো বিষয় নিয়ে কথা বলবে না কিন্তু এই তোমার পরিবর্তনশীল সূচক। ঠিক আছে? বা আমি আরও এক্সাম্পল দিচ্ছি, ধরো দুটো অঞ্চলের, একটা ধরো কয়লা আর একটা ধরো, আমি এবার কাকে ধরো, আমি একটা অঞ্চলে তোমার কয়লা উৎপাদন হচ্ছে, আচ্ছা, তো আমি আমি ধান আর গম নিয়েই কথা বলি, ধান আর গমের মধ্যে আমি কাকে গুরুত্ব দেবো? পশ্চিমবঙ্গে যদি হতো তাহলে আমি রাইসকে গুরুত্ব দিতাম, ধর আমি সারা পৃথিবীর ক্ষেত্রে আমি গম আর ধানের মধ্যে কাকে গুরুত্ব দেবো? অবশ্যই গমকে গুরুত্ব দেবো, কারণ পৃথিবীর বেশিরভাগ মানুষ তোমার গমের উপর নির্ভরশীল, তাকে আমি র্যাঙ্ক দিতে গেলে গমকে 1 নম্বর র্যাঙ্ক দেবো, রাইসকে 2 নম্বর র্যাঙ্ক দেবো। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে আমি রাইসকে আগে রাখবো, কারণ এখানে বেশিরভাগ মানুষ ভাত খায়। কিন্তু যদি আমি অন্য জায়গার ক্ষেত্রে দেখি তাহলে কিন্তু আমি গমকেই আগে রাখবো, কারণ বেশিরভাগ মানুষ রুটির উপর নির্ভরশীল, পৃথিবীর বেশিরভাগ মানুষ। তাহলে র্যাঙ্ক আমি এদেরকে যদি দিতে হয়, এদের ইম্পর্টেন্স ওয়াইজ যদি তুলনা করতে হয়, তাহলে গম আগে যাবে, রাইস পরে যাবে। এটাও কিন্তু আমি সেই ওজনই দিলাম, কিন্তু কিসের ভিত্তিতে ওজন দিলাম? দুটো ভিন্ন জিনিস, একই অকুপেশন নয় কিন্তু, মানে অকুপেশন এক হলো, দুটো একই জিনিস নয়, আলাদা আলাদা, দেখে গুরুত্ব দিলাম। আবার ধরো আমি কোল আর পেট্রোলিয়ামের মধ্যে যদি তুলনা করি, ধরো ধরো দুটো অঞ্চল রয়েছে, একটাতে খুব ভালো তোমার কয়লা পাওয়া যায়, ঠিক আছে, একটা ধরো তোমার খুব ভালো কয়লা পাওয়া যায়, আর একটাতে ধরো তোমার খুব ভালো পেট্রোল পাওয়া যায়, আর একটাতে ধরো তোমার খুব ভালো ন্যাচারাল গ্যাস পাওয়া যায়, প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। এবার তিনজনের মধ্যে আমি যদি র্যাঙ্ক দিই, তাহলে তিনজনের মধ্যে আমাকে যদি র্যাঙ্ক দিতেই হয়, তাহলে আমি সবার আগে র্যাঙ্ক 1 নম্বরে রাখবো কাকে? কোলকে, পেট্রোলিয়ামকে, কারণ এটা সব থেকে ইম্পর্টেন্ট। 2 নম্বরে আমি কাকে রাখতে পারি? কয়লা। 3 নম্বরে ন্যাচারাল গ্যাস, কারণ ন্যাচারাল গ্যাসের অ্যাভেলেবিলিটি একটু কম সেই কারণে। ঠিক আছে? তো এরকমভাবে আমি র্যাঙ্ক দিচ্ছি, তিনটে আলাদা আলাদা জিনিস, মাথায় রাখবে একই রকম জিনিস নয়। আচ্ছা, এবার দেখো, এমন আচ্ছা, পরিবর্তনশীল সূচকের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এমন জিনিসকে নিয়ে আমি কথা বলবো যাদেরকে তুলনা করা যায়, একই স্রোতের জিনিস। মানে আমি কয়লার সাথে ধরো ধানকে তুলনা করতে গেলাম, এটা তুলনা হয় না, কারণ কয়লা একটা অন্যরকমভাবে ইম্পর্টেন্ট, ধান একটা অন্যরকমভাবে ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাহলে এরম যে জিনিসের তুলনা হয় না, সেক্ষেত্রে কিন্তু এই পরিবর্তনশীল সূচক কাজ করে না। তাহলে আমি যখন এরম বিষয় নিয়ে আসি, ধরো আমি বললাম যে এই অঞ্চলটা একটা অঞ্চল, এখানে আর একটা অঞ্চল আছে, একটা অঞ্চলে খুব ভালো কয়লা পাওয়া যায়, আর একটা অঞ্চলে ধরো খুব ভালো তোমার ধরো চা চাষ হয়, ঠিক আছে, টি চাষ হয়। তাহলে আমি দুজনকে কী করে তুলনা করব? দুজনকে তুলনা করাই যাচ্ছে না, কোনো জনের তো কোনো বেস নেই দুজনকে তুলনা করার। সেক্ষেত্রে আমি নিয়ে চলে আসবো হচ্ছে এই যে ক্লাস্টার সূচক। ঠিক আছে? ক্লাস্টার, যেগুলোকে তোমার কমন জিনিস নেই, কমন বেস নেই, সেগুলোকে মধ্যে যখন ওয়েট দিতে হয় বা আমি তুলনা করতে হয়, সেক্ষেত্রে আমি তুলনা করব ক্লাস্টার ইন্ডেক্স মেথডের মাধ্যমে। ঠিক আছে? এবার এখানে আমি কি করে এদেরকে আমি ওয়েট দেব? তাদের কার্যকারিতার উপর। ঠিক আছে? কোল আর টি, আমাদের দেশের অর্থনীতিতে কোনটার প্রভাব বেশি, এটা একটু অন্যরকমভাবে ভাবতে হবে। চা এবং কয়লা, কার গুরুত্ব বেশি, কোথা থেকে বেশি ইকোনমিক ইনকাম হয়, বা জিডিপি কোত্থেকে তোমার ধরো বেশি আসে, আমাদের ন্যাশনাল ইনকাম কার থেকে বেশি হয়, সেই অনুযায়ী আমি তাকে র্যাঙ্ক দেবো। ধরো আমাদের দেশের, ধরো আমি কথার কথা বলছি, ইম্যাজিন করছি যে আমি চা থেকে বেশি আয় হয়, তাহলে চাকে আমি র্যাঙ্ক 1 দেবো, তার কয়লাকে আমি র্যাঙ্ক 2 দেবো। বোঝা গেল? এক্ষেত্রে যখন তোমার ক্লাস্টার আসবে, সেক্ষেত্রে তার ইকোনমিক ইম্পর্টেন্সটাকে আমি কাজে লাগাবো, কারণ এদেরকে তো আমি তুলনা করতে পারছি না, কারণ দুটো দুরকম দিক থেকে ইম্পর্টেন্ট। তাহলে এক্ষেত্রে আমি একটা হোল, একটা সামগ্রিক দৃষ্টি থেকে আমাদেরকে তুলনা করতে হবে। ঠিক আছে? আশা করি তুমি আমরা ওজন সূচক পদ্ধতি সম্পর্কে ডিটেল জানতে পারলাম। এবার চলে আসি হচ্ছে ফ্যাক্টর অ্যানালিসিস মেথড। ফ্যাক্টর অ্যানালিসিস মেথড সম্পর্কে বলার আগে আমাকে বলতে হবে, এই মেথড সম্পর্কে দুজন কথা বলেছিলেন। একজন হলেন বেরি, ঠিক আছে, একজনের নাম হচ্ছে বেরি, নিজেরা স্পেলিংটা লিখে নেবে, বেরি। বেরি কোথাকার লোক, বেরি কোন জায়গার মানে বিষয়ে কথা বলেছেন? ইউএস এর বিষয়ে কথা বলেছেন ফ্যাক্টর অ্যানালিসিস। পরবর্তীকালে ডিএম স্মিথ, আমি এখানেই লিখে দিচ্ছি, ডিএম স্মিথ ফ্যাক্টর অ্যানালিসিসের কথা বলেন। তিনি কথা বলেছিলেন নর্থ ওয়েস্ট ইউরোপ সম্পর্কে। নর্থ ওয়েস্ট ইউরোপ সম্পর্কে তিনি কিন্তু নিজের যে ধারণাটা প্রকাশ করেছিলেন। ঠিক আছে? ডিএম স্মিথ, এদের নামগুলো মনে রাখবে, এরা ফ্যাক্টর অ্যানালিসিসের কথা বলেছে। আচ্ছা, ফ্যাক্টর অ্যানালিসিস জিনিসটা কি? আচ্ছা, এটা সম্বন্ধে একটু ভালো করে বলি। ধরো
আমি তো ভাগ করছি বাহ্যিক অঞ্চল। বাহ্যিক অঞ্চলের মধ্যে আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে বাহ্যিক অঞ্চল কোনো শিল্পাঞ্চল হতে পারে, ঠিক আছে, কোনো এগ্রিকালচার রিজন হতে পারে। তো এটা প্রাকৃতিক হলো না, এগুলো আর্টিফিশিয়াল হলো বা ম্যানমেড হলো। তো ধরো আমি কোনো ইন্ডাস্ট্রিয়াল রিজনের কথা বলছি, একটা ধরো ইন্ডাস্ট্রি গড়ে উঠছে, একটা ধরো ইন্ডাস্ট্রি গড়ে উঠে, ধরো দুর্গাপুর স্টিল প্লান্ট ধরো গড়ে উঠছে। এগুলো অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, তাই না? কয়লার উপর ধরো ডিপেন্ড করলো, লোহা আকরিকের উপর ডিপেন্ড করছে, জল, বিদ্যুৎ, তারপরে সড়ক পরিবহন ব্যবস্থা বা রেল পরিবহন, অনেক রকম ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তা ফ্যাক্টর অ্যানালিসিস মেথড কিন্তু এই ওজন সূচক থেকে আরও বেশি, মানে এই নতুন পদ্ধতি বা অনেক বেশি সফিস্টিকেটেড পদ্ধতি আমরা বলতে পারি। তো এখানে একটা বিষয় বা একটা একটা বাহ্যিক অঞ্চল বা একটা শিল্পাঞ্চল, যে কোনো একটা বাহ্যিক অঞ্চল গড়ে তোলার জন্য যে সমস্ত ফ্যাক্টরগুলো তার পিছনে কাজ করে, সেই ফ্যাক্টরগুলো যে তোমার কোনটা কতটা ইম্পর্টেন্ট, কোন কোন বিষয়ে এরা কাজ করছে, কিভাবে ওই অঞ্চলটাকে উন্নতি সাধন করছে, এটার উপর ভিত্তি করে আমরা অঞ্চলকে ডিমার্কেট করতে পারি, ঠিক আছে? আবার মানে কি কি গুরুত্ব রয়েছে, এই ফ্যাক্টরগুলো যে পেছনে কাজ করছে তাদের কি কি অবদান রয়েছে, কি কি কাজ রয়েছে, কোথা থেকে কয়লা আসছে সেটা একটা অঞ্চল হয়ে গেল, তারপর ধরো কোথা থেকে তোমার ইলেকট্রিসিটি আসছে, সেই সমস্ত বিষয়গুলোকে উপর ডিপেন্ড করে ফ্যাক্টর অ্যানালিসিসের মেথডের মাধ্যমে আমরা অঞ্চলকে আলাদা করতে পারি। আবার ধরো আমি তোমাকে বললাম যে ধরো কোনো একটা আর্থসামাজিক কোনো অঞ্চল, সোশিও কালচারাল কোনো অঞ্চল, যেমন ধরো সেখানে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কি হবে, পপুলেশন। পপুলেশনের ভিত্তিতে ধরো আমরা ভাগ করতে পারি অঞ্চলকে। এটা ধরো তোমার হাইলি পপুলেটেড রিজিয়ন, এটা ধরো তোমার লো ডেন্সলি পপুলেটেড রিজিয়ন। এই যে ভাগ করছে, একটা অঞ্চল হাইলি পপুলেটেড হলো, কেন হলো, তার বিষয়ে কী কী ফ্যাক্টর কাজ করে। যেমন ধরো একটা আমরা ছোটোবেলায় পড়েছি, হাইলি পপুলেশন বা পপুলেশনের ঘনত্ব নির্ভর করে তোমার টোপোগ্রাফি, যদি প্লেন রিজিয়ন হয় বা যদি কাছাকাছি তোমার ধরো রিভার থাকে, নদী থাকে, তাহলে এটার উপর ডিপেন্ড করে। আবার ধরো তোমার আর কী কী বিষয়ের উপর ডিপেন্ড করতে পারে, যদি সড়ক পরিবহন ব্যবস্থা খুব ভালো হয়, তাহলে এই ফ্যাক্টরগুলো কাজ করছে। এইটার উপর ডিপেন্ড করে তোমার একটা কী অঞ্চল গড়ে উঠলো, একটা পপুলেশন অঞ্চল, একটা হাইলি ডেন্সিটি বা ডেন্সলি পপুলেটেড রিজিয়ন গড়ে উঠলো। তাহলে এই ফ্যাক্টরগুলো তার পিছনে কাজ করছে। তাহলে এইটা একটা ডেন্সলি পপুলেটেড রিজিয়ন, তাকে একটা আমি মডারেটলি পপুলেশন রিজিয়ন থেকে আলাদা করতে পারবো। এটাও কিন্তু একরকমের ডিমার্কেট করছি বাহ্যিক অঞ্চলের ক্ষেত্রে। তো এই ফ্যাক্টর অ্যানালিসিস মেথডটা কিছুটা তোমার আবার ফাংশনাল রিজিয়নের সাথে মিল রয়েছে, সে বিষয়ে এখন আমরা কথা বলবো না, কারণ ফাংশনাল রিজনের যে রিজনালাইজেশন সেটা এখন ডিটেল আলোচনা করব না, পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আশা করব তোমাদের এই রিজনালাইজেশনের যে প্রথম যে ক্লাসটা আজকে হলো, বাহ্যিক অঞ্চলের আঞ্চলিকীকরণ, তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো, তোমাদের আর কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সঙ্গে থেকো। ধন্যবাদ।